সাজিদের কাছে একটি মেইল এসেছে সকালবেলা। মেইলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর। বিপ্লব তাকে আমিও চিনি। সদা হাস্য এই লোকটার সাথে মাঝে মাঝেই টিএসসিতে দেখা হতো। দেখা হলেই উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন, তুই কি এখনো রাতের বেলা ভূত দেখিস? বিপ্লব দা মনে হয় হাসিটি প্রস্তুত করেই রাখত। দেখা হওয়া মাত্রই প্রদর্শন। বিপ্লব দাকে চিনতাম সাজিদের মাধ্যমে। সাজিদ আর বিপ্লব দা একই ডিপার্টমেন্টের। বিপ্লব দা সাজিদের চেয়ে 2 ব্যাচ সিনিয়র। সাজিদ বিশ্ববিদ্যালয়ে এসে যে প্রথমে নাস্তিক হয়ে গিয়েছিল, তার পুরো পুরো ক্রেডিটটাই বিপ্লব দার। বিপ্লব দা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনোস্টিকদের বইটই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল। সাজিদ এখন আর নাস্তিক নেই। আমি ক্লাস শেষ করে রুমে ঢুকলাম। সাজিদ বরাবরের মতোই কম্পিউটার গোছাচ্ছে। আমাকে দেখা মাত্রই বলল, তোর দাওয়াত আছে। কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সাজিদ বলল, বিপ্লব দা দেখা করতে বলেছেন। আমার সাথে ওনার তো কোনো লেনদেন নেই। আমাকে এইভাবে দেখা করতে বলার হেতু কি বুঝলাম না। সাজিদ বলল, কাবরে গেলি নাকি? তোকে একা না, সাথে আমাকেও। এই বলে সাজিদ বিপ্লব তার মেলটি ওপেন করে দেখালো। মেলটি হুবহু এরকম। সাজিদ, আমি তোমাকে একজন প্রগতিশীল, উদার মন সম্পন্ন, মুক্ত মনা ভাবতাম। পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোঁড়ামি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে। কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে, সেটা কল্পনাও করিনি আমি। আজ বিকেলে বাসায় এসো, তোমার সাথে আলাপ আছে। আমরা খাওয়া দাওয়া করে দুপুরের নামাজ পড়ে বিপ্লব দার সাথে দেখা করার জন্য বের হলাম। বিপ্লব দা আগে থাকতেন বনানী, এখন থাকেন কাঁটাবন। জ্যাম ট্যাম কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছি, তখন আসরের ওয়াক্ত হয়ে গেছে। বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না। সাজিদ বলল, দাদা, আলাপ একটু পরে হবে, আসরের নামাজটা পড়ে আসি আগে। বিপ্লবদা না করলেন না। আমরা বেরিয়ে গেলাম। পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ পড়ে ব্যাক করলাম ওনার বাসায়। বিপ্লব দা ইতিমধ্যেই কফি তৈরি করে রেখেছিল। খুবই উন্নত মানের কফি। কফির গন্ধটা পুরো ঘরময় পড়ল মুহূর্তে ছড়িয়ে। সাজিদ কফি নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল, জানিস, বিপ্লব দার এই কফি বিশ্ববিখ্যাত। ভূমধ্য সাগরীয় অঞ্চলের কফি। এটা কানাডা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। বিপ্লব দা কানাডা থেকে অর্ডার করিয়ে আনেন। কফির কাপে চুমুক দিয়ে মনে হলো আসলেই সত্যি এত ভালো কফি হতে পারে, ভাবাই যায় না। সাজিদ এবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল, আলাপ শুরু হোক। বিপ্লবদার মুখে সদা হাস্য ভাবটা আজকে নেই। ওনার পরম শিষ্যের এরকম অধঃপতনে সম্ভবত ওনার মন কিছুটা বিষণ্ণ। তিনি বললেন, তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, তবে তোমাকে একটি বিষয় বলার জন্যই আসতে বলেছি। হয়তো তুমি ব্যাপারটি জেনে থাকবে, তবুও। সাজিদ কফির কাপে চুমুক দিয়ে বলল, জানা বিষয়টাও আপনার মুখে শুনলে মনে হয় নতুন জানছি। আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো আপনি জানেনই। বিপ্লব দা কোনো ভূমিকায় গেলেন না, সরাসরি বললেন, ওই যে তোমার সৃষ্টিকর্তা, ওনার ব্যাপারে বলতে চাই। তুমি বিজ্ঞানের ছাত্র, তুমি হয়তো এই ব্যাপারে জানো। সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্ব সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো দরকার নেই। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই। আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতে, একটা সামান্য সূর্য যখন কোনো কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না, তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে তৈরি হবে আপনা আপনি? কিন্তু বিজ্ঞান এখন বলেছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনি তৈরি হয়েছে, কারো সাহায্য ছাড়াই। এই কথাগুলো বিপ্লব দা এক নাগাড়ে বলে গেলেন। মনে হয়েছে তিনি কোনো নিঃশ্বাসই নেননি এতক্ষণ। সাজিদ বলল, অদ্ভুত তো।
তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে দেখছি। হা হা হা। সাজিদ চমৎকার একটা হাসি দিল। সাজিদ এভাবে হাসতে পারে তা আমি আজই প্রথম দেখলাম। বিপ্লব দাস সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হলো না। উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন। আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনছিলাম। তিনি যা বুঝালেন, যা বললেন তার সারসংক্ষেপ এরকম: পদার্থবিজ্ঞানের নতুন দিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্সে একটি থিওরি আছে, সেটি হলো কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মূল কথা হলো মহাবিশ্বে পরম শূন্য স্থান বলে আদতে কিছুই নেই। মানে আমরা যেটাকে নাথিং বলে এতদিন জেনে এসেছি, বিজ্ঞান বলছে আদতে নাথিং বলতে কিছুই নেই। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। তাই যখনই কোনো শূন্যস্থান তৈরি হয়, সেখানে 1 সেকেন্ডের বিলিয়ন ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কণা এবং প্রতি কণা তৈরি হচ্ছে এবং একটির সাথে অন্যটির ঘর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা জানো কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে? আমি বললাম না। বিপ্লব দা আবার বলতে শুরু করলেন, এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে। হাইজেনবার্গের এই বিখ্যাত সূত্রটা তোমরা জানো নিশ্চয়ই। সাজিদ বলল, হ্যাঁ। হাইজেনবার্গ বলেছেন, আমরা কখনো একটি কণার অবস্থান এবং এর ভরবেগের সঠিক পরিমাণ একসঙ্গে অ্যাকুরেটলি জানতে পারবো না। যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর ভরবেগের মধ্যে গলদ থাকবে। আবার যদি ভরবেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলদ থাকবে। দুটো একই সাথে সঠিকভাবে জানা কখনোই সম্ভব না। এটা যে সম্ভব না, এটা বিজ্ঞানের অসারতা না, আসলে এটা হলো কণার ধর্ম বা বৈশিষ্ট্য। বিপ্লব দা বললেন, এক্স্যাক্টলি, একদমই তাই। হাইজেনবার্গের এই নীতিকে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বে শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না। যদি থাকে তাহলে তার অবস্থান ও ভরবেগ দুটোই শূন্যে চলে আসে, যা হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ। এইটুকু বলে বিপ্লব দা একটু থামলো। কফির পট থেকে কফি ডালতে ডালতে বললেন, বুঝেছো তো তোমরা? সাজিদ বুঝেছে কিনা জানি না, তবে আমার কাছে ব্যাপারটি দুর্বোধ্য মনে হলেও বিপ্লবদার উপস্থাপন ভঙ্গিমা সেটাকে অনেকটাই প্রাঞ্চল করে তুলেছে। ভালো লাগছে। বিপ্লবদা কফিতে চুমুক দিলেন, এরপর আবার বলতে শুরু করলেন, তাহলে তোমরা বলো না যে বিগ ব্যাং এর আগে কোনো কিছুই ছিল না? না সময়, না শক্তি, না অন্য কিছু। তাহলে বিগ ব্যাংয়ের বিস্ফোরণটি হলো কিভাবে? এর জন্য নিশ্চয়ই কোনো শক্তি দরকার, কোনো বাহ্যিক বল দরকার, তাই না? এইটা বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করতে। তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে স্রষ্টার কাছ থেকে। কিন্তু দেখো, বিজ্ঞান বলছে এখানে স্রষ্টার কোনো হাত নেই। বিগ ব্যাং হওয়ার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে। সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান ডাইরেক্ট না বলে দিয়েছে। আর তোমরা এখনো স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো? এতটুকু বলে বিপ্লবদার চোখ মুখ ঝলমলিয়ে উঠল। মনে হচ্ছে উনি যে উদ্দেশ্যে আমাদের ডেকেছেন তা সফল হয়ে গেছে। আমরা হয়তো ওনার বিজ্ঞানের উপর এই জ্ঞানগর্ভ লেকচার শুনে এখনই নাস্তিকতার উপরই মানে নিয়ে আসব। যাই হোক, ইতিমধ্যে সাজিদ 2 কাপ কফি গিলে ফেলেছে। নতুন 1 কাপ ডালতে ডালতে সে বলল, এই ব্যাপারে স্টিফেন হকিং এর বই আছে, নাম দ্য গ্র্যান্ড ডিজাইন। এটা আমি পড়েছি। সাজিদের কথা শুনে বিপ্লব দাকে খুব খুশি মনে হলো। তিনি বললেন, বাহ, তুমি আসলে পড়াশোনা স্টপ করনি। বেশ বেশ, পড়াশোনা করবে, বেশি বেশি পড়বে। সাজিদ হাসলো, হেসে বলল, কিন্তু দাদা, এই ব্যাপারে আমার কনফিউশন আছে।
কোন ব্যাপারে? বিপ্লব তার প্রশ্ন। স্টিফেন হকিংয়ের লিওনার্ড মদিনোর বই দ্য গ্র্যান্ড ডিজাইনের ব্যাপারে। বিপ্লব দা একটু থতমত খেলো মনে হলো। মনে হয় উনি মনে মনে বলছে, এই ছেলে দেখছি খোদার উপর খোদাগিরি করছে। তিনি বললেন, ক্লিয়ার করো। সাজিদ বলল, আমি দুইটা দিক থেকেই এটার ব্যাখ্যা করব, বিজ্ঞান এবং ধর্ম, যদি অনুমতি দেন। অবশ্যই, বিপ্লব দা বললেন। আমি মুগ্ধ শ্রোতা। গুরু এবং এক্স শিষ্যের তর্ক জমে উঠেছে। সাজিদ বলল, প্রথম কথা হচ্ছে স্টিফেন হকিংয়ের এই থিওরিটা এখনো থিওরি, এটা ফ্যাক্ট নয়। এই ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স ক্রাউন। তিনি এইটা নিয়ে একটি বিশাল সাইজের বই লিখেছেন। বইটার নাম ছিল দ্য ইউনিভার্স ফ্রম নাথিং। অনেক পরে এখন স্টিফেন এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনের কথা বলেছেন। ওনার এই বইটা প্রকাশ হওয়ার পর সিএনএন-এর এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিল, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? হকিং বলেছিল, ঈশ্বর থাকলেও থাকতে পারে, তবে মহাবিশ্ব তৈরিতে তার কোনো প্রয়োজন নেই। বিপ্লব দা বলল, সেটাই। উনি বুঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার্যকর বিশ্বাস। হকিং কি বুঝিয়েছেন জানি না, কিন্তু হকিং এর ওই বইটি অসম্পূর্ণ, কিছু গলদ আছে। বিপ্লব দা কফির কাপ রাখতে রাখতে বললেন, গলদ মানে? দাঁড়ান বলছি। গলদ মানে উনি কিছু বিষয় বইতে ক্লিয়ার করেননি। যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত নয়, তাই এটা বিজ্ঞান মহলে প্রচুর বিতর্কিত হয়েছে। ওনার বইতে যে গলদগুলো আছে সেগুলো সিরিয়ালি বলছি। গলদ নাম্বার 1, হকিং বলেছেন শূন্য থেকে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে বস্তুকণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে। এখানে প্রশ্ন হলো, শূন্য বলতে হকিং কি একদম নাথিং বুঝিয়েছেন নাকি বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন, সেটা ক্লিয়ার করেননি। হকিং বলেছেন শূন্যস্থানে বস্তু কণার মাঝে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন, কিন্তু ওই শূন্যস্থানে ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেননি। গলদ নাম্বার 2, হকিং তার বইতে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে। তখন সময় এর আচরণ আজকের সময়ের মতো ছিল না, তখন সময়ের আচরণ ছিল স্থানের মতো, কারণ এই ফ্লাকচুয়েশন হওয়ার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না, স্থানের দরকার ছিল। কিন্তু হকিং তার বইতে এই কথা বলেননি যে সময় মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে, সেই সময় পরবর্তীতে ঠিক কবে আর কখন থেকে আবার টাইমের মতো আচরণ শুরু করলো এবং কেন। আমি বিপ্লবদার মুখের দিকে তাকালাম, তার চেহারায় উৎফুল্ল ভাবটা চলে গেছে। সাজিদ বলে যাচ্ছে, গলদ নাম্বার 3, পদার্থবিজ্ঞানের যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হলো, তখন শূন্য অবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে, এটার ব্যাখ্যা হকিং দেননি। গলদ নাম্বার 4, আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই শূন্যস্থান পূরণ করতে আপনি কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে। আমার প্রশ্ন হলো, যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলেছেন, যখন সময় ছিল না, স্থানও ছিল না, তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন? সাজিদ হকিং এর বইয়ের 5 নাম্বার গলদের কথা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিলেন বিপ্লব দা। বললেন, ওকে বুঝলাম। আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি, এটা নিয়ে তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, আরো পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর ডিসাইড হবে যে এটা কি ঠিক না ভুল। সাজিদের কাছে বিপ্লবদার এরকম মৌন পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল। মনে মনে বললাম, ইয়েস সাজিদ, ইউ ক্যান।
সাজিদ বলল, হ্যাঁ, সেই পরীক্ষা চলতে থাকুক। যদি কোনোদিন এই থিওরি সত্যিও হয়ে যায় তাহলে আমাকে ডাক দিয়েন না দাদা, কারণ আমি কোরআন দিয়েই প্রমাণ করে দিতে পারবো। সাজিদের এই কথা শুনে আমার হেঁচকি উঠে গেল। কি কি বলে রে, এতক্ষণ যেটাকে গলতপূর্ণ বলেছে এটাকে আবার কোরআন দিয়ে প্রমাণ করবে বলেছে, কোরআন দিয়ে প্রমাণ করবে বলছে, কেমনে কি? বিপ্লব তাও বুঝলো না। তিনি জিজ্ঞেস করলেন, কি রকম? সাজিদ হাসলো, বলল, শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে দাদা। আমি আরো অবাক, কি বলে এই ছেলে? সে বলল, আমি বলছি না যে কোরআন কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথাই বলছে। কোরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন। এখন সেটা বিগ ব্যাং আসলেও পাল্টাবে না, এখন সেটা বিগ ব্যাং আসলেও পাল্টাবে না। কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের থিওরি আসলেও পাল্টাবে না, একই থাকবে। বিপ্লব দা বলল, কোরআনে কি আছে বললে যেন? সূরা বাকারার 117 নম্বর আয়াতে আছে, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়ন করেন এবং যখন তিনি কিছু করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। দেখুন, আমি আবারও বলছি, আমি এটা বলছি না যে আল্লাহ তাআলা এখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথাই বলছেন। তিনি তার সৃষ্টির কথা বলছেন। তিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। এমন না যে আল্লাহ তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন, তারপর তাতে সূর্য, চাঁদ, গ্যালাক্সি এগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছেন। তিনি কেবল নির্দেশ দিয়েছেন। হকিংও একই কথা বলেছেন, কিন্তু তারা বলছে যে এটা এমনি এমনি হয়ে গেছে, শূন্য থেকেই। আল্লাহ বলছেন, না, এমনি হয়নি। আমি যখন নির্দেশ করেছি হও, তখন তা হয়ে গেল। হকিং ব্যাখ্যা দিতে পারছে না এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের জন্য মহাকর্ষ বল কোথা থেকে এলো, সময় কেন, কিভাবে স্থান হলো, পরে আবার সেটা সময় হলো। কিন্তু আমাদের স্রষ্টা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন হতে, আর তা হয়ে গেল। ধরুন, একটা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোনায়, কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে। দর্শক দেখছে, খালি টেবিলের উপরে হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল। দর্শক কি বলবে এটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে? না, বলবে না। এর পিছনে ম্যাজিশিয়ানের কারসাজি আছে। সেই স্টেজের এক কোণা থেকে চোখ দিয়ে ইশারা করছে বলেই এটা হয়েছে। স্রষ্টাও সেরকম, তিনি শুধু বলেছেন হও, আর মহাবিশ্ব আপনা আপনিই হয়ে গেল। আপনাদের সেই শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব কেবল ওই হও পর্যন্তই। মাগরিবের আজান পড়তে শুরু করেছে। বিপ্লব তাকে অনেকটাই হতাশ দেখলাম। আমরা বললাম, আজ তাহলে উঠি। উনি একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, এসো। আমরা বেরিয়ে পড়লাম। আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছি। কে বলবে এই ছেলেটা গত 6 মাস আগেও নাস্তিক ছিল। নিজের গুরুকেই সে এরকম কুপকাত করে দিয়ে আসলো। কোরআনের সূরা বাকারার 117 নম্বর আয়াতটি কত হাজার বার পড়েছি, কিন্তু এভাবে কোনোদিন ভাবিনি। আজকে এটা সাজিদ যখন বিপ্লব তাকে বোঝাচ্ছে, মনে হচ্ছে আজকেই নতুন শুনছি এই আয়াতের কথা। গর্ব হতে লাগলো আমার। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।